আচ্ছা, আমরা গুগল অ্যাডস এর বেসিক ফান্ডামেন্টাল গুলো দেখেছিলাম ছুটির আগে আমাদের যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে। গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করার জন্য আমাদের প্রত্যেকের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। অ্যাডস অ্যাকাউন্ট যেটা আমাদের প্র্যাকটিস পারপাসে। যদি আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই, তাহলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য আমাদের কোনো ধরনের অ্যাড অ্যাকাউন্ট লাগবে না। আমরা শুধুমাত্র অ্যাক্সেস নিলে আমরা এই ধরনের কাজটা করতে পারবো। মেইনলি বিষয় হচ্ছে, আমরা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের আগে অ্যাডভান্স একটা মোড ছিল, যে অ্যাডভান্স থেকে আমরা প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারতাম। সেখানে আমাদের কোনো ধরনের সমস্যা হতো না। কিন্তু গুগল অ্যাডস আপডেট হওয়ার পরে আমাদের এই অ্যাডভান্স মোড, যেটা প্রফেশনাল মোড বলা হয়, সেটা তুলে দিয়েছে গুগল অথরিটি থেকে। এর জন্য যাদের জিমেইল থেকে অ্যাড অ্যাকাউন্ট অনেকজনের ক্রিয়েট করা নাও যেতে পারে। মাঝে মাঝে এমন কিছু জিমেইল আসতে পারে যে জিমেইল থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এই মেইল দিয়ে কোনোদিন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই। এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে এর সমাধান থেকে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে অন্য একটা মেইল দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। অন্য মেইল দিয়ে ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের যে মেইল অ্যাড্রেসটা আছে সেই মেইল অ্যাড্রেসটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আপু দেখেন, আপনাকে রিকোয়েস্ট দিয়েছে, একটু অ্যাকসেপ্ট করে দেন। জি ভাইয়া করছি। আমরা গুগল অ্যাডস লিখে একটু গুগলে সার্চ করব। যাদের মেইল অ্যাকাউন্ট আছে, মেইল অ্যাকাউন্ট তো অবশ্যই লগ ইন থাকবে। গুগল অ্যাডস লিখে সার্চ করার পর এখান থেকে সাইন ইন টু গুগল অ্যাডস, এরপর নিচের দিকে দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস গেট কাস্টমার অ্যান্ড সেল মোর উইথ অনলাইন। জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন, এখানেও ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু এখানে ইন্টারফেস মাঝে মাঝে অনেকজনের অন্যরকম আসতে পারে। এর জন্য নিচের দিকে গিয়ে যেটা অর্গানিকলি ভাবে এসইও এর মাধ্যমে এসেছে সেটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল অ্যাডস এর একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডের যে পপআপস গুলো আছে সেগুলো আপনাকে এখানে শো করাবে। ডান পাশে যদি আমরা একটু লক্ষ্য করি, সাইনিং স্টার্ট নাও, দুইটা বাটন আমরা দেখতে পাচ্ছি। সাইনিং এ ক্লিক করলে হবে, স্টার্ট নাও এ ক্লিক করলে হবে। আমরা স্টার্ট নাওতে একটু ক্লিক করে দিচ্ছি। স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনার নেটওয়ার্কের উপর বেস করে এখানে কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা এই মেইল দিয়ে খুলতে পারবেন কিনা। অ্যাড অ্যাকাউন্টটা খোলার ক্ষেত্রে এখানে আমাদের যে পপআপসটা আসবে, যদি কখনো আপনার কার্ডের ইনফরমেশনটা চায়, সেক্ষেত্রে আপনি এখানে এই মেইলটা দিয়ে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। দেখেন নিচের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, এখান থেকে আমাদের যে কান্ট্রি জোনটা আছে কান্ট্রি জোনটা বলে দিচ্ছে। এরপরে আমাদের যে টাইম জোনটা আছে, প্রমোশনাল কোড যদি থাকে সেক্ষেত্রে সেগুলোও দিতে পারবেন। অর্গানাইজেশন নেম নিচের দিকে বলতেছে ভাই আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করেন, যেটাকে আমরা বলতে পারি ভিসা কার্ড কিংবা ডুয়েল কারেন্সি কার্ড কিংবা আপনার পাইনের কার্ড যদি থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কিন্তু অনেকজন এই কার্ডগুলো নেই। এই কার্ডগুলো না থাকার কারণে অনেকজন অ্যাকাউন্ট খুলতে পারবে না। এই যে মেইলটা যে আছে, এই মেইলটা দ্বারা আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন না, কারণ এখানে বিলিং ইনফরমেশন গুলো, আপনার কাছে এই কার্ডটা অবশ্যই অবশ্যই লাগবে, তাছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তাহলে এই যে যে একটা জিমেইল আছে, এই জিমেইল দিয়ে কিন্তু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো না। আমি যদি অন্য একটা জিমেইলে চলে যাই, ধরেন এখানে অনেকগুলো জিমেইল দেখতে পাচ্ছি, যে কোনো একটাতে যদি আমি আবার যাই, সেম টু সেম ভাবে আপনি সার্চ করবেন গুগল অ্যাডস লিখে। সবার তো মেইল আছে অনেকগুলো, তাই না? সবাই একটু ট্রাই করবেন এখানে। পেমেন্ট মেথড যখনই দেখবেন, তখন এখানে কিন্তু আপনি ফ্রিতে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন না। অবশ্যই আপনার কার্ড ডিটেলসটা লাগবে। আপনি সবগুলো মেইল একটু চেক করে দেখবেন যে কোন মেইল থেকে আসলে আপনাকে সুযোগটা দিচ্ছে, সেই মেইলটাই আপনি ব্যবহার করার ট্রাই করবেন। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের জন্য কোনো সমস্যা হবে না।
আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আসলাম তখন কিন্তু আমাদের ইন্টারফেস গুলো চেঞ্জ হয়ে আসছে। এর আগে দুইবার আমরা যেভাবে দিয়েছি এটা থেকে কিন্তু এখন অন্যভাবে চলে এসেছে। এখন অন্যভাবে আসার ক্ষেত্রে এখানে যদি আমরা একটু কথা বলি, দেখেন লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ। আপনি সিম্পল কিছু স্টেপ ফলো করলে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আমরা কোনো ধরনের অ্যাডস এর বিষয়গুলো জানি না এই মুহূর্তে, কিংবা অ্যাড রান করতে পারবো না। এর জন্য দেখেন নিচের দিকে লেখা আছে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, মানে আমরা ক্যাম্পেইন বাদে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এই নিচের দিকে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি। এখানে অবশ্যই আমাদের মনে রাখা উচিত আপনি কখনো কিন্তু আপনার বিলিং কান্ট্রি কিংবা এই টাইম জোনটা চেঞ্জ করতে পারবেন না। এই টাইম জোনটা যেটা আছে আপনাকে সেটা দিয়েই কাজ করতে হবে। এখন এক্স্যাক্টলি ভাবে এখানে আমরা বাংলাদেশের টাইম জোনটা দেখতে পাচ্ছি। আপনি যদি এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে ইউএস এর টাইম জোনে যদি অ্যাড রান করতে চান, তাহলে বাংলাদেশের রাত 10টাতে যদি আমি অ্যাড রান করি, সেটা কি ইউএস এর রাত 10টাতেই অ্যাড রান হবে? কি মনে হয়? স্যার, একই টাইমে তো হওয়ার কথা, তাই না? না ভিন্ন হবে? আমাদের রাত ওদের দিন স্যার। হ্যাঁ, তো এই টাইম জোন গুলো কিন্তু অবশ্যই আমাকে প্রিফার করবে। যখন আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি খুলবেন তখন কোন টাইম জোন থেকে আপনি অ্যাড গুলো রান করতেছেন, টাইম জোনটা কিন্তু ইম্পর্টেন্ট। এর জন্য টাইম জোনটা একটু দেখে নেবেন কোন টাইম জোনের মধ্যে আছে। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনি ফার্স্টে তাদের নোতে ক্লিক করবেন। এরপরে আমাদের কিছু টিপস দরকার, যদি কোনো আপডেট আসে সেই আপডেট বিষয়গুলো আমরা যেন মেইলের মাধ্যমে পেয়ে যাই। এর কারণে আপনি এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন কন্টিনিউ ইউর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট তো সবাই ক্রিয়েট করতে পারবেন না। এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সবাই? জি স্যার। হ্যাঁ। মাঝে মাঝে আপনার সমস্যা হতে পারে, মেইলে সমস্যা হতে পারে। যেমন আমরা দুইটা মেইল কিন্তু এখানে ওপেন করেছিলাম, দুইটা মেইল থেকে কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা কিন্তু অন্য একটা মেইল দিয়ে এই সুযোগটা পেয়েছি। এরকম আপনাদের যতগুলো মেইল আছে মেইল দিয়ে একটু ট্রাই করে দেখবেন, হয়তো যে কোনো একটাতে হয়ে যাবে। এখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে গত ক্লাসে আমরা সার্চ সাইটের বিষয়বস্তুগুলো শিখেছিলাম, যে বেসিক ভাবে কিভাবে গুগল অ্যাডসটা কাজ করে কিংবা গুগল অ্যাডসটা আসলে কিভাবে রকম দেখা যায়, এই স্ট্রাকচার গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা যদি এ ধরনের কাজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের অ্যাক্সেস প্রয়োজন। আই নিড ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। আপনি যে বায়ারের কাজ করবেন কিংবা যে কোম্পানির কাজ করবেন, প্রত্যেকটা কোম্পানি কিংবা প্রত্যেকজন বায়ারের এই ধরনের একটা অ্যাকাউন্ট থাকবে। এই যে আমাদের যে অ্যাকাউন্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এরকম একটা অ্যাকাউন্ট থাকবে যেখানে তার ভিসা কার্ড কিংবা তার যে কোনো ধরনের কার্ড অটোমেটিকলি ভাবে সেখানে অ্যাড করা থাকবে, শুধুমাত্র আপনাকে অ্যাক্সেস দিবে। যখন আপনাকে অ্যাক্সেস দিবে তখন এখান থেকে আপনি কিন্তু রেগুলারলি কাজ করতে পারবেন। এখান থেকে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন, গোলস, টুলস, বিলিং, অ্যাডমিন। এখানে সবগুলো বিষয় থেকে আপনাকে ফার্স্টে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি উপরের দিকে তাকাই দেখেন মেইলের উপরে একটা 10 ডিজিটের নাম্বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। প্রত্যেকজনের এই 10 ডিজিটের একটা নাম্বার থাকবে, যে নাম্বারটার মাধ্যমে আপনি যে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, আবার মেইলের মাধ্যমে আপনি নিতে পারবেন। এখন এই যে নাম্বারগুলো আছে, আমি যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেই তাহলে এই নাম্বারের সাথে কিন্তু আমার মিল রাখা পসিবল না। নাম্বার, একটা নাম্বার আর একটা নাম্বার মধ্যে চলে যেতে পারে, কিংবা একটা কোম্পানির অ্যাড আমি অন্য একটা কোম্পানির অ্যাডের মধ্যে চালিয়ে দিতে পারি। এই ধরনের সমস্যা হওয়ার জন্য আমাদের এই নামটা চেঞ্জ করে নিতে হয়। এই নামটা চেঞ্জ করার জন্য আমরা অ্যাডমিন সেশনে আসবো, এরপরে প্রিফারেন্সে ক্লিক করে দিব। অ্যাডমিন থেকে আপনি প্রিফারেন্সে চলে আসবেন। প্রিফারেন্স আসার পর নিচের দিকে দেখেন আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নেম, এরপরে টাইম জোন। এই যে টাইম জোনটা কিন্তু আমরা অলরেডি একবার দেখেছিলাম, এরপরে এই টাইম জোনটা এখানেও আছে। আমরা যদি টাইম জোনের উপরে একটু ক্লিক করি দেখেন এখানে অলরেডি আমাদের একটা পপ আপ দিয়ে দিয়েছে, যে টু ম্যানেজ ইউর অ্যাকাউন্ট ইন এ ডিফারেন্ট টাইম জোন। আপনি যদি ডিফারেন্ট টাইম জোনে আপনার অ্যাকাউন্টটা ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন অ্যাকাউন্ট বলতে আপনি যে দেশের কাজ করবেন সেই দেশের টাইম জোন অনুযায়ী আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কোশ্চেন আসতে পারে যে ভাই, আমি যদি ইউএস এর কোনো বায়ারের কাজ করি সেক্ষেত্রে আমাকে কি নতুন ইউএস এর ফরম্যাট অনুযায়ী কিংবা টাইম জোন অনুযায়ী আমাকে কি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে? না, তা কখনোই হবে না। যদি আপনি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আপনি অ্যাড রান করেন ইউএসএ কান্ট্রি কিংবা যে কোনো কান্ট্রি বেসিসে, আমাদের বাংলাদেশের কান্ট্রি বাদ দিয়ে, তখন সেই দেশের টাইম জোন অনুযায়ী আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে।
কিন্তু আমাদের এই টাইম জোনটা লাগবে না, কারণ আমরা অ্যাক্সেস নিয়ে কাজ করব। এর জন্য এ ধরনের বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে আমরা অ্যাকাউন্ট নেম দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্টের কাজটা হচ্ছে এখানে আমরা একটা অ্যাকাউন্ট নেম ব্যবহার করব। যার যার নেমটা আপনি ব্যবহার করে দিবেন। এরপর আমরা যদি সেভ অপশনে ক্লিক করে দেই, সেভ অপশনে ক্লিক করলে এই নামটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে। আমরা জাস্ট একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন উপরের দিকে যে 10 ডিজিটের নাম্বারটা ছিল, সেই নাম্বারটা অনুযায়ী কিন্তু আমরা একটা নাম দেখতে পাচ্ছি ডান পাশে। যে নামটা আমরা মাত্র এখান থেকে ব্যবহার করেছিলাম, সেই নামটা আমরা এখানে অলরেডি দেখতে পারবো। এখানে মাঝে মাঝে অনেক ধরনের পপ আপ আসবে। এই পপ আপ গুলো আপনি স্টেপ বাই স্টেপ গট ইট করে দিবেন। এই 10 ডিজিটের নাম্বারের সাথে আমরা যে নামটা ব্যবহার করেছি সেই নামটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে অ্যাকাউন্ট নামের পরিবর্তন, এটা আমাদের ক্লিয়ার। এখন যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা কারো কাজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের একটা অ্যাক্সেস প্রয়োজন। আর এই অ্যাক্সেস গুলো আমরা কোথা থেকে নিব? দেখেন অ্যাডমিন সেকশন যখন আমরা আসলাম, তখন এখান থেকে অ্যাকাউন্ট সেটিং, প্রিফারেন্স, নোটিফিকেশন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, আমরা অ্যাক্সেস এন্ড সিকিউরিটি জাস্ট একটা ক্লিক করে দিব। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করার জন্য এখান থেকে আমরা তিনটা অপশন পাবো: ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। ইউজার বলতে আমরা কতজন ইউজারকে এখানে অ্যাড করেছি, মানে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের জন্য কতজন কাজ করবে, সবগুলোকে আমরা একটা ইউজার হিসেবে ধরতে পারি। ধরেন আপনাকে শুধুমাত্র দিয়েছি বিলিং অ্যাড্রেসটা দেখার জন্য, কিংবা আপনি সার্চ অ্যাড রান করবেন, আর একজন ভিডিও অ্যাডস রান করবে। এই ধরনের অ্যাক্সেস কিংবা এই ধরনের ইউজার আমি এখানে অ্যাড করতে পারবো। ম্যানেজার, আপনার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ম্যানেজার কতজন আছে, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। ডান পাশে আছে যে সিকিউরিটি। এই সিকিউরিটির মধ্যে আমাদের ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অবশ্যই অ্যাক্সেস নিয়ে কাজ করব। এখন আমি যদি অ্যাক্সেস নিয়ে কাজ করি, ধরেন এখানে আমরা রেশমাপুর গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এখন এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা যদি আমার মেইলে আমি নিয়ে নিই, তাহলে কিন্তু আমি এই অ্যাকাউন্টে কাজ করতে পারবো। এখন পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমার মেইলটা হ্যাক হয়ে যায় কোনো কারণবশত, তাহলে এই অ্যাকাউন্ট কি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে তো স্যার। আচ্ছা, অ্যাক্সেস যখন নিয়েছি তাহলে এর প্রত্যেকটা বিষয় আমার মেইলের সাথে কানেক্ট আছে না? এই অ্যাড অ্যাকাউন্টের প্রত্যেকটা বিষয়। তাহলে আমার মেইলটা হ্যাক হয়ে যাওয়া মানে বায়ারের গুগল অ্যাডস অ্যাকাউন্টটাও কিন্তু হ্যাক হয়ে যায়। পরবর্তীতে সে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি 2-1 দিনের জন্য রাখে, সেক্ষেত্রে ডলারগুলো কিন্তু সে অন্য কাজে ব্যবহার করতে পারবে। এর জন্য এখান থেকে সিকিউরিটি পারপাসে অবশ্যই অবশ্যই আপনি যে মেইলটা দ্বারা অ্যাক্সেস নেবেন, সেই মেইলে কোনো ধরনের গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকলে হবে। কিন্তু অবশ্যই আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন রাখবেন। 2 স্টেপ ভেরিফিকেশন তো বুঝি সবাই? বুঝি না এরকম কেউ আছেন? একটু কথা বলবেন। না স্যার, বুঝতে আচ্ছা, 2 স্টেপ ভেরিফিকেশন হচ্ছে 2 ধরনের নিরাপত্তা। আপনার পাসওয়ার্ডটা কেউ জেনে গেলেও এরপরে আপনাকে একটা কোড দিবে, সেই কোড অনুযায়ী আপনি, কোডটা যতক্ষণ না সে পাবে ততক্ষণ পর্যন্ত আপনার এখানে সে ঢুকতে পারবে না। এর জন্য অবশ্যই অবশ্যই আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন যদি কোনো অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হয় কোনো মেইল থেকে। এরপরে নিচের দিকে দেখেন আমরা দেখতে পাচ্ছি অ্যালট ডোমেইন নামে একটা অপশন আছে। আমরা ডোমেইন চিনি সবাই। जी सर। স্যার, একটা প্রশ্ন আছে স্যার। জি, এই এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এটা কি স্যার জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন নাকি গুগল অ্যাডস জিমেইল, অ্যাকাউন্টের? জিমেইল। জিমেলের, হ্যাঁ জি। হ্যাঁ স্যার, স্যার। আচ্ছা, এখান থেকে আমরা ফেসবুকের একটা প্রোফাইল ওপেন করেছি। ফেসবুকের প্রোফাইলটা যখন আমরা ওপেন করলাম, তখন এখান থেকে https://www.facebook.com, এখান থেকে আমরা যদি বলি আমাদের ডোমেইন নেম কতটুকু বলতে পারবো? .com। .com। আচ্ছা, আর কেউ? https ডট এই। আচ্ছা, আর কেউ আছেন? আচ্ছা, এগুলো হলো सर বেসিক डॉट कॉम। বিষয়। আমাদের এখান থেকে ডোমেইনটা হচ্ছে একটা বিজনেসের নেম, মেইন নেম যেটাকে আসলে বলা হয়। এখান থেকে ফেসবুক স্যার, অনলি ফেসবুক। facebook.com, এই facebook.com পর্যন্ত যেটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের ডোমেইন। www.https এগুলো কিন্তু আমাদের ডোমেইন নেম না। আমাদের ডোমেইন নেমটা হচ্ছে facebook.com। এখন facebook.com এর জায়গায় এখানে XYZ থাকতে পারতো, কিংবা
অনেক ধরনের বিষয় থাকতে পারতো, যে বিষয়গুলো আমরা একটা ডোমেনের ক্ষেত্রে ধরে নিব। ডোমেন বিষয়টা হচ্ছে আমাদের বিজনেসটা যে বিষয়, সেই নামটাই হচ্ছে আমাদের মেইন ডোমেন। ডট কম পর্যন্ত, এর আগে পরে যায় বিষয় থাকুক সেগুলো বাদ দিয়ে বিজনেস নেম থেকে শুরু করে ডট কম পর্যন্ত হচ্ছে আমাদের ডোমেন। তাহলে এখান থেকে আমরা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আসলাম, তখন বলতেছে অ্যালার্ট ডোমেন। যে ডোমেন বিষয়টা আসলে কি, আমরা যে মেইলটা ব্যবহার করি, এই মেইলের ডোমেন নেম আমরা জানি। জিমেইল স্যার, আপাতত জিমেইল ডট জিমেইল। কম, এই জিমেইল ডট কমটা কারা আমাদের প্রোভাইড করতেছে? ভাইয়া আমাকে একটু মিউট করে দেন, আচ্ছা। আনমিউট করে দেন। আচ্ছা, এই যে আমরা যে জিমেইল ডট কম মেইল গুলো ব্যবহার করি, এগুলো আমাদের প্রোভাইড করে কে? আমরা ফ্রিতে ব্যবহার করতেছি না, এর জন্য কি আমাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে? কোনো ধরনের টাকা পয়সা কিন্তু দিতে হচ্ছে না, এটা আমরা গুগল থেকে পেয়েছি। এখন এই যে দেখেন এক্সাম্পল ডট কম, এখানে যদি এক্সাম্পল ডট কম হিসেবে আমি যদি এখানে ধরে নেই যে জিমেইল ডট কম, ধরেন আমি এটাকে সেট করে দিলাম জিমেইল ডট কম, জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিয়েছি। এখন পয়েন্ট অফ ভিউ থেকে যদি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কেউ নিতে চায়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই কোন ধরনের ডোমেইন ব্যবহার করতে হবে? যার মেইলের জিমেইল.com। শেষে জিমেইল ডট কমটা আছে, এই ধরনের মেইল যেগুলো আমরা ব্যবহার করি। এখন এই ডোমেনটা বাদে আমরা যদি এটাকে কেটে দেই, ধরেন এটাকে কেটে দিয়ে ইয়াহু ডট কম, ইয়াহু বানান হয়তো ভুল হয়েছে, যাই হোক, ইয়াহু ডট কম, এই মেইলটা যদি আমরা নিতাম, তাহলে এখন কি আমরা এই জিমেইল দিয়ে আমরা অ্যাক্সেসটা নিতে পারতাম? না স্যার। যে না। কারণ এখানে কিন্তু আমরা একটা ডোমেনকে কি করেছি, নির্দিষ্টভাবে বলে দিয়েছি যে ভাই, তুমি যদি অ্যাক্সেস নিতে চাও সেক্ষেত্রে তোমাকে এমন কিছু মেইলই দরকার পড়বে, যে মেইলে ডোমেইন হতে হবে ইয়াহু ডট কম। কিন্তু আমাদের ব্যবহার করি কি, জিমেইল ডট কম। তাহলে এই ধরনের কন্ডিশন মাঝে মাঝে থাকতে পারে। এরকম কন্ডিশন কখন থাকবে? যখন আপনি 6 মাস 1 বছর একটা কোম্পানিতে কাজ করবেন রেগুলার, তখন আপনাকে এই ধরনের একটা ডোমেইন তারা দিয়ে দিবে। ধরেন আপনারা রিকভারি আইটিতে ক্লাস করতেছেন, রিকভারি আইটি, ধরেন আমার নামে একটা ডোমেইন তারা দিয়ে দিয়েছে ডট কম, এই ধরনের একটা ডোমেইন আছে। তাহলে রিকভারিটি স্বাধীন ডট কম, এই যে মেইলটা আছে, এই মেইল ছাড়া আমি কোনো ধরনের অ্যাক্সেস নিতে পারবো না। তাহলে আমার যে মেইলটা আছে, যে মেইলটা আমাকে জিমেইল থেকে দিয়েছে, সেই মেইল থেকে কিন্তু আমি কখনো অ্যাক্সেস নিতে পারবো না। এই ধরনের কোম্পানির ক্ষেত্রে, বড় বড় কোম্পানি এই ধরনের অ্যালার্ট ডোমেইনটা সেট করে দেয়। কিন্তু আমরা 95% ক্ষেত্রে এই জিমেইলটাই সবসময় পাবো, যে জিমেইল ডট কম মেইলটা দিয়ে আপনি অ্যাক্সেসটা নিতে পারবেন। তাহলে অ্যালার্ট ডোমেইনের বিষয়টা ক্লিয়ার সবাই? এনিওয়ান ইয়েস কোনো স্যার। ধরনের ডাউট কিংবা কোনো ধরনের কোশ্চেন? না স্যার। এরপরে আমরা যেখান থেকে এসেছিলাম, যে ইউজার, ইউজারের মধ্যে এসে আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, অ্যাক্সেসের কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশন গুলো আমরা এখন একটু দেখবো। আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস। এই যে ইমেল অ্যাড্রেসটা, এই কাজটা কিন্তু সম্পূর্ণই কার, বায়ারের কাজ, এটা কিন্তু আমাদের কাজ না। কিন্তু মাঝে মাঝে কিছু বায়ার পাবেন, হয়তো 100 জনের মধ্যে একজন বায়ার পেতে পারেন, যে যে আপনাকে অ্যাক্সেসটা দিতে পারবে না, যে নিউ বিজনেস খুলেছে। কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আপনি যত ধরনের কাজ করেন কিংবা যে কোনো ধরনের কাজ শিখেছেন, সবচেয়ে অ্যাডভান্স বায়ার কিংবা সবচেয়ে স্মার্ট বায়ার পাবেন গুগল অ্যাডস এর ক্ষেত্রে, যাদের প্রত্যেকটা বিষয়ে তারা জানবে, প্লাস প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে কোশ্চেন করবে, যে কোশ্চেনের অ্যান্সার গুলো আপনাকে দিতে হবে। অন্য সকল ধরনের কাজের থেকে গুগল অ্যাডস এর কাজের ক্ষেত্রে যে বিজনেসম্যান গুলো আপনাকে কাজ দিবে, তারা অবশ্যই অবশ্যই অনেক স্মার্ট, আমাদের থেকে অনেক স্মার্ট। এমন ধরনের কোশ্চেন করবে যে বিষয়টা আপনি আগে কখনো গুগল অ্যাডস এর মধ্যে শোনেনও নাই, কিন্তু সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, আপডেট গুলো বিষয়গুলো জানতে হবে। কারণ গুগল অ্যাডস কিন্তু মাসে মাসে আপডেট হয়ে যায়, 1 মাস পরেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে, আবার 3 মাস পরেও হতে পারে, আপডেট অবশ্যই হবে। এই আপডেট গুলোর সাথে আপনাকে সম্পৃক্ততা থাকতে হবে। তাহলে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা, এটা যদি আমরা ধরি একটা বায়ারের অ্যাড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসটা হবে হচ্ছে আমার। কারণ আমার, আমি তার কাছ থেকে অ্যাক্সেসটা নিচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা ফাইবারে এই মেইলগুলো কিভাবে দিব? আমরা যখন ফাইবারে গুগল অ্যাডস কোনো ধরনের গিগ দিব, তখন আমাদের এখানে কিন্তু লেখা থাকবে আই নিড ইউর অ্যাক্সেস। অ্যাক্সেসটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা মেইলেই নিব। এই ধরনের মেইল আমরা যদি ইনবক্সেও সেন্ড করি, কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আমাদের রিকোয়ারমেন্ট আছে। কিন্তু আমরা কোনো ধরনের ইনবক্সে সরাসরি কোনো মেইল সেন্ড করব না, যে কোনো ধরনের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা গুগল ডক্স এর মাধ্যমে এগুলো সেন্ড করব। কিভাবে সেন্ড করবো আমরা ডেমো একটা দেখিয়ে দিব। তাহলে এখানে ইমেল অ্যাড্রেস, ধরেন আমরা আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
নিচের দিকে অ্যাক্সেস এক্সপায়ার, এই এক্সপায়ার ডেটটাও আপনাকে দিয়ে দিতে পারে, যে আপনি যদি আজকে 18 তারিখ 20 তারিখের মধ্যে যদি কনফার্ম না করেন, সেক্ষেত্রে অটোমেটিক কিভাবে এটা ডেনাই হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। এই ধরনের বিষয় আপনি এখানে দিতে পারবেন। নিচের দিকে দেখেন আমরা অনেকগুলো ক্যাটাগরি পাচ্ছি, ইমেল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। এখানে প্রত্যেকটা অ্যাক্সেসের কিন্তু আলাদা আলাদা বিষয় আছে। ইমেল অনলি, আপনাকে যদি ইমেল অনলি অ্যাক্সেসটা দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি রিপোর্ট গুলো দেখতে পারবেন, তার অ্যাডের কি ধরনের পারফরমেন্স হয়েছে সেই পারফরমেন্সের রিপোর্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। বিলিং, শুধুমাত্র আপনি বিলিং ইনফরমেশন গুলো দেখতে পারবেন, এডিট বিলিং ইনফরমেশন গুলো আপনি দেখে নিতে পারবেন। রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। আমরা অ্যাডমিন অ্যাক্সেসটা কখনোই চাইবো না। আই নিড ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস অনলি, স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা আমাদের নিলেই হবে, কারণ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসের মধ্যে দেখেন সবগুলো বিষয়ই আমরা করতে পারবো। শুধুমাত্র একজন ইউজারকে আমরা এডিট করতে পারবো না, ম্যানেজারকে এডিট করতে পারবো না, বা কোনো ধরনের প্রোডাক্ট লিঙ্ক আপ করতে পারবো না। এখন আমি যদি অ্যাডমিন অ্যাক্সেসটা নেই, তাহলে এই অ্যাডমিন অ্যাক্সেসটা আমি নিলাম, তাহলে রেশমা আপুকে আমি কি বের করে দিতে পারবো এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে? জি স্যার। কারণ রেশমা আপু কিন্তু একজন ইউজার, তাহলে তাকেও কিন্তু আমি রিমুভ করে দিতে পারবো। এর জন্য কখনোই কোনো বায়ারের কাছে আমরা অ্যাডমিন অ্যাক্সেসটা চাইবো না। আমরা বলবো যে ভাই আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা আপনি দিয়ে দেন। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেওয়ার পর দেখেন সেন্ড ইনভাইটেশন নামে একটা অপশন আছে। এখানে যখন ক্লিক করবে, তখন আপনার এখান থেকে দেখেন 3 days এর মধ্যে যদি আপনি কনফার্ম না করেন, আমার মেইলে একটা অটোমেটিকলি ভাবে একটা মেসেজ এসেছে, সেখানে লেখা আছে অ্যাকসেপ্ট ইনভাইটেশন। আমি সেখানে ক্লিক করলে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের প্রত্যেকটা বিষয়ের কাজ করতে পারবো, শুধুমাত্র কাউকে রিমুভ করতে পারবো না। তাহলে অ্যাক্সেসের বিষয়টা ক্লিয়ার সবাই, যে কিভাবে অ্যাক্সেস আদান প্রদান করতে হয়? জি স্যার। এর পরবর্তী বিষয় হচ্ছে, যদি আমরা কোনো বিজনেসম্যান হই, এখানে অনেকজন থাকতে পারে যে ভাই আমি বিজনেস করব গুগল অ্যাডস এর মাধ্যমে, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের তো বিলিং অ্যাড্রেসটা দরকার, কিংবা এই কার্ডগুলো তো দরকার। সেক্ষেত্রে আমাদের বিষয়টা কি দাঁড়াবে, কিংবা আমরা কিভাবে কাজ করব? যদি অ্যাজ এ বিজনেসম্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে একটা ভিসা কার্ড রাখতেই হবে, যেটাকে আমরা ডুয়েল কারেন্সি কার্ড বলি। কারণ ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনি অ্যাডগুলো রান করতে পারবেন না। আপনার পাইনের কার্ড যদি অর্ডার করা থাকে, সেক্ষেত্রে সেটা দিয়েও আপনি কাজগুলো করতে পারবেন। তাহলে এই কাজ করার জন্য আমাদের এখন বিলিং অ্যাড্রেসটা বুঝতে হবে। এই বিলিং অ্যাড্রেসের মধ্যে বাংলাদেশ থেকে অনেকজনের অ্যাড অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। অনেকজন দেখবেন যে ভাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট শুধুমাত্র সাসপেন্ড করে দিচ্ছে, কোনো ধরনের কাজ করা যাচ্ছে না। এই সাসপেন্ড করার কারণটা হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেসেরও একটা নিয়ম আছে, যে নিয়ম নীতিগুলো আমাকে আগে বুঝতে হবে। তাহলে অ্যাক্সেসের বিষয়টা ক্লিয়ার হলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিব। আমি এখন আমার ওখান থেকে স্ক্রিন শেয়ারটা চালু করব। রেশমা আপু একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিবেন। রেশমা আপু শুনতে পাচ্ছেন? স্যার এখানে আপনি এই যে ইমেল পেন্ডিং ইনভাইটেশন আপনি যখন অ্যাকসেপ্ট করুন তখন এখানে কি সাকসেস দেখাবে? জি জি, এখানে সাকসেস দেখাবে। আমরা ইউজারের মধ্যে গিয়ে এই একজন ইউজারকে দেখতে পাবো, যে একজন ইউজার এখানে অ্যাড আছে। রেশমা আপু শুনতে পাচ্ছেন? আল্লাহ, কোথায় যে গেছে কে জানে। রেশমা আপু একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিবেন। তোমাকে আনমিউট করেন স্যার, মিউট হয়ে আছে। আচ্ছা, নাকি কোথায় গেছে কে জানে।
ভাইয়া রেশমা আপু তো বাহিরে গেছে। রেশমা আপু কি ঘুমায় গেছে নাকি? স্ক্রিন দেখা যায়? জি স্যার। হ্যাঁ, এই ধরনের একটা পপ আপ আপনাদের আসবে যে মেইলে আপনি অ্যাক্সেস নেবেন, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলে আপনি সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে বিষয়টা আমরা এখন বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এক্স্যাক্টলি ভাবে যদি আমরা অ্যাজ এ বিজনেসম্যান হই তাহলে আমরা কি করব। তাহলে কাজ করার ক্ষেত্রে এখান থেকে দেখেন বিলিং অ্যাড্রেস নামে একটা অপশন আছে। এই বিলিং অ্যাড্রেস থেকে আপনি বিলিং সেটআপের মধ্যে গেলে আপনি এখানে আপনার যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই কার্ড অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা বলেছি যে ডুয়েল কারেন্সি কার্ড আপনার প্রয়োজন হবে। বিলিং কান্ট্রিটা আমাদের বাংলাদেশে থাকবে, ইউএসডিটি থাকবে। এরপরে নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট টাইপ, অর্গানাইজেশন, যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামটা এখানে ব্যবহার করতে পারেন। এরপরে নিচের দিকে পেমেন্ট মেথড, এখানে আপনাকে ভিসা কার্ডের যে বিষয়টা আছে দেখেন অনেক ধরনের বিষয় পাচ্ছি। এখানে বিলিং অ্যাড্রেস অ্যাড করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা দুই ধরনের বিলিং অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারবো। একটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম। এই দুইটা পেমেন্ট সিস্টেমের মধ্যে যদি আমরা একটু কথা বলি, অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনি যখন এখানে কার্ড অ্যাড করবেন তখন আপনাকে গুগল থেকে $50 ক্রেডিট দিবে। এই ক্রেডিট গুলো ফুরিয়ে যাওয়ার পর সাথে সাথে গুগল আপনার অ্যাড অ্যাকাউন্টে যে কার্ডটা অ্যাড করেছেন সেটা ভিসা কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, আমেরিকান এক্সপ্রেস হতে পারে, যেটাই হোক সেখান থেকে আপনার টাকাগুলো কেটে নিবে। এরপরে ম্যানুয়াল পেমেন্টের বিষয়টা হচ্ছে ম্যানুয়াল পেমেন্টটা সর্বনিম্ন আপনাকে আগে পেমেন্ট করতে হবে $10। কমপক্ষে আপনাকে $10 পেমেন্ট করতে হবে, এরপরে আপনাকে অ্যাড গুলো রান করতে হবে। এখন ভাই আপনি বলতে পারেন যে ভাই আমরা ম্যানুয়াল পেমেন্ট কিসের জন্য দিব, গুগল থেকে আমাকে $50 দিলে তবে আমি অ্যাড গুলো রান করবো, তারপরে আমার কার্ড থেকে আমি ভরে টাকাটা কেটে নিবে। এই ধরনের বিষয় আমাদের আসতে পারে। এর জন্য আমাদের অ্যাকাউন্ট গুলো মাঝে মাঝে সাসপেন্ড করে দেয়। এর কারণটা হচ্ছে যখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কার্ড অ্যাড করি তখন যদি এমএক্স ভিসা কার্ড হয়, ভিসা কার্ড যে ভিসা কার্ডটা ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি অটোমেটিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করবেন। যদি এমএক্স ভিসা কার্ড হয়, ভিসা কার্ডটা যদি অবশ্যই ক্রেডিট কার্ড হয়, সেক্ষেত্রে আপনি অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। যখন আপনি ক্রেডিট কার্ডটা ব্যবহার করবেন, অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করবেন, তখন এই ক্রেডিট কার্ডের ব্যাংকিং গেটওয়েটা আপনাকে অবশ্যই অন করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রেডিট কার্ডের অনলাইন ব্যাংকিং ওয়েটা অফ করা থাকে, কারণ গুগল আমাকে কি দিচ্ছে, $50 ক্রেডিট দিচ্ছে না অটোমেটিক পেমেন্ট সিস্টেম করার ক্ষেত্রে। যখন আমার $50 কেটে যাবে তখন এই কার্ড থেকে কিন্তু গুগল আমার টাকাটা কেটে নিবে। যখন টাকাটা কেটে নিতে আসবে তখন যদি আমাদের অনলাইন ব্যাংকিং গেটওয়েটা অফ থাকে তাহলে কিন্তু এই টাকাটা সে সাথে সাথে কেটে নিতে পারবে না। এর জন্য গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনার সাথে সাথে সাসপেন্ড করে দিবে। এর জন্য যদি আপনি কখনো এমএক্স ভিসা কার্ড হয়, যে ভিসা কার্ডটা ক্রেডিট কার্ড হয়, তাহলে আপনি অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করবেন। প্লাস যে ব্যাংকের ক্রেডিট কার্ডটা আপনি ব্যবহার করতেছেন সেই ব্যাংকে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে যে ভাই আমার ব্যাংকিং গেটওয়েটা আপনি অনলাইনটা অন করে দেন। অবশ্যই অফ থাকবে, বাংলাদেশের সকল ক্ষেত্রে অফ থাকে। ব্যাংকিং এ গেলে আপনি কি ধরনের কাজ করেন সেই কাজের উপর আপনাকে কিছু কোশ্চেন করবে, এরপরে আপনাকে বিষয়টা অন করে দিবে। আর যদি কোনো ডেবিট কার্ড হয়, ডেবিট কার্ড হলে সেটা যে কোনো কোম্পানির ডেবিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হলে অবশ্যই অবশ্যই আপনাকে অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করতে হবে। দুঃখিত, ডেবিট কার্ড হোক সেটা মাস্টার কার্ড হতে পারে কিংবা যে কোনো বিষয় হতে পারে, তখন আপনাকে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করতে হবে যেখানে আপনাকে সর্বনিম্ন $10 পেমেন্ট করতে হবে। তাহলে বিলিং অ্যাড্রেসের বিষয়টা ক্লিয়ার। এখানে কার্ড নাম্বার থাকবে আপনার,
কার্ড হোল্ডার যে নেমটা আছে, নেমটা থাকবে, বিলিং অ্যাড্রেস, আপনার বিলিং অ্যাড্রেস লাইন একটা দিয়ে দিবেন। এরপরে কোন ধরনের সিস্টেম আপনি ব্যবহার করতেছেন, ট্যাক্স ইনফরমেশনের জন্য যে বিন নাম্বারটা আছে, বিন নাম্বারটা দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। যদি কার্ড থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলো সবাই জানবেন, কারণ এখান থেকে কার্ডের একটা নাম্বার থাকবে, এক্সপায়ার ডেট থাকবে, 3 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকবে, যে নাম্বারটা আপনি এখানে ব্যবহার করে দিলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। কার্ড বিষয় নিয়ে কারো কোনো ধরনের কোশ্চেন? হুম স্যার। আর ওই যে বিলিং অ্যাড্রেস, এটা কি ওই কার্ডের মধ্যে থাকে? হ্যাঁ হ্যাঁ, কার্ডের যে বিলিং অ্যাড্রেসটা আছে, ধরেন আপনি একটা কার্ড নিয়েছেন, কার্ড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যে কোনো একটা ব্যাংক থেকে নিয়েছেন। এখন ব্যাংক কিন্তু সারা বাংলাদেশে আছে, তাই না? যে ব্যাংক থেকে নিয়েছেন সেই ব্যাংকটা ধরেন সারা বাংলাদেশে আছে, তাহলে আপনি কোন ব্যাংক থেকে নিয়েছেন, যে ঠিকানাটা আছে সেটা আপনার বিলিং অ্যাড্রেস, আপনার কার্ডে সবকিছু উল্লেখ করা থাকবে। এনিওন, আর কোনো কোশ্চেন? বিলিং সেট আপ নিয়ে আর কোনো কোশ্চেন আছে এনিওন? না স্যার। আচ্ছা, এখন আমরা একটু গুগল অ্যাডস এর মধ্যে যাই। এতক্ষণ আমরা অনেক ধরনের বিষয় বলেছি, এখান থেকে জাস্ট আমরা সেটিং গুলো দেখেছি। এখন যদি আমরা টুলসে যাই, টুলসে আমরা অনেক ধরনের টুলস পাবো। এই টুলস থেকে আপনি যখন প্ল্যানিং এ আসবেন, এই প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে সবগুলো টুলসেরই কাজ আছে। এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কাজ করবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের। এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কোনো ধরনের পেইড টুলস আমরা ব্যবহার করব না, কারণ পেইড টুলস কিনতে হলে আপনাকে অবশ্যই টাকা খরচ করতে হবে। আর টাকা খরচ বাদে আপনি যখন গুগল অ্যাডস এর কাজ করবেন, গুগল অ্যাডস এর জন্য আপনার কোনো পেইড টুলস এর প্রয়োজন পড়ে না, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে একটা কিওয়ার্ডের মোটিভ বুঝতে হবে, যে কিওয়ার্ডের ইন্টেন্টটা আসলে কি। এই ইন্টেন্টটা যখন বুঝবেন তখন আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা শুধুমাত্র একটা টুলস ব্যবহার করব, যে টুলসটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এখন ধরেন আমরা কোনো ধরনের বিষয় জানি না, গুগল অ্যাডস এর কি ধরনের অ্যাড রান করতে হয় সেটা জানি না, এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, দেখেন ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। এই ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে আমাকে ক্যাম্পেইনের বিষয়বস্তুগুলো এখানে তারা জানিয়ে দিবে। হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের ফার্স্টেই বলতেছে যে ভাই আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভটা আসলে কি, আপনি কি চাচ্ছেন, এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি সেলস অ্যাড, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট, প্রমোশন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস গাইডেন্স। মানে আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, সেটার কোনো গোল নেই, কোনো ধরনের বিষয়বস্তু আপনার জানা নেই, তাহলে আপনি নিচেরটা ট্রাই করতে পারেন। এখন বিষয়বস্তু অনুযায়ী যে ভাই আমরা কোনটা ব্যবহার করব, এখানে আমাদের ব্যবহার করার কোনো বিষয় নেই, কারণ আমাকে বায়ার রিকোয়ারমেন্ট দিবে যে ভাই সে সারসেটটা চাচ্ছে নাকি লিডার চাচ্ছে নাকি অ্যাপ প্রমোশন চাচ্ছে। আমরা সারসেটটা সবাই দেখেছিলাম, তাই না? যে সারসেট কিরকম দেখা যায়, দেখেছিলাম। জি স্যার। আচ্ছা, এখানে সারসেট নাই কিসের জন্য? তো ওইটা নাই স্যার এখানে। আচ্ছা, কিসের জন্য নাই? আচ্ছা যাই হোক, এখানে আমরা সারসেট পাচ্ছি না, একটা ভয়ঙ্কর বিষয়, যে ভাই সারসেট কোথায় গেল, আমরা তো সারসেটই শিখতে এসেছি, সারসেটই আমরা পাচ্ছি না। আমরা গত ক্লাসে হয়তো বলেছিলাম যে সারসেট দিয়ে আপনি সবসময় সেল জেনারেট করতে পারবেন, কিংবা হয়তো মিস্টেক হয়ে গেছে, হয়তো বলতে পারি নাই, এরকম কিছু হতে পারে, আবার বলতেও পারি, আমার আসলে খেয়াল নেই, কিন্তু অবশ্যই আমার ক্লাসে বলার কথা সারসেট দিয়ে আমরা সর্বোচ্চ সেল জেনারেট করতে পারি, কারণ এখানে আমাদের ক্লিক হয় কত পার্সেন্ট, 33%, মানে 33% মানুষ আমাদের অ্যাডেই ক্লিক করে। যেখানে ক্লিক থ্রু রেট বেশি সেখানে অবশ্যই সেল হওয়ার সম্ভাবনা আছে। এই যে আমরা সেল অ্যাড দেখতে পাচ্ছি না, এই সেলস অ্যাডকে আমরা বলতে পারি হচ্ছে সার্চ অ্যাড, যেটা গুগল অ্যাডস এর ভাষায়। তাহলে সেল জেনারেট করার জন্য আমরা সার্চ অ্যাড রান করি, কিন্তু সার্চ অ্যাডের কোনো অপশন কিন্তু আমরা পাই না, কিন্তু সার্চ অ্যাডের বিষয়বস্তু কিন্তু আমরা সেলে কনভার্ট করতে পারি। এখন এই যে সেলে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, নিচের দিকে দেখেন আমাকে অবজেক্টিভ টাইপ দিবে, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড। তাহলে এখানে আমরা সার্চ অপশনটা পেয়েছি না, টাইপ। হুম। এখন কিন্তু পেয়েছি। এখন বিষয় হচ্ছে আমাকে অবজেক্টিভ গুলো আগে জানতে হবে। সেলস বিষয়টা কি? সেলস বলতে আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট কিংবা যে কোনো ধরনের সার্ভিস মানুষের কাছে বিক্রি করতে চাচ্ছি। লিড, যে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছি। ওয়েবসাইট ট্রাফিক, যে কোনো ওয়েবসাইটে আমরা ক্লিক নিতে চাচ্ছি, কিংবা একজন ইউজারকে আমরা কনভার্ট করে নিয়ে যেতে চাচ্ছি। অ্যাপ প্রমোশন, যে কোনো ধরনের অ্যাপকে আমরা ইনস্টল করাতে চাচ্ছি, কিংবা অ্যাপের বিষয়বস্তু আমরা মানুষকে প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে জানাতে চাচ্ছি। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, মানে একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে সচেতনতা বোধ দিচ্ছি, প্লাস আমাদের এই ব্র্যান্ডটা যে ভালো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, আমার যেখানে থাকি এই আশেপাশে যাদের লোকাল বিজনেস আছে
ধরেন আমি রাজশাহীতে আছি, এই রাজশাহী সিটির মধ্যে আমি শুধুমাত্র আমার মানুষকে দেখাতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে লোকাল বিজনেস। এই লোকাল বিজনেসের এরিয়াতে আমি অ্যাড গুলো রান করতে পারবো কিংবা প্রমোশন করতে পারবো, একটা এরিয়া ভিত্তিক কাজ করে শুধুমাত্র রাজশাহী শহরের মধ্যে এই জায়গাটুকুর লোকজন আমার অ্যাডটা দেখবে। এগুলোকে বলা হয় লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, মানে কোনো ধরনের গোল নেই এখানে। সেলস লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর ভিজিট, প্রত্যেকটা বিষয়ের সেম টু সেম কন্ডিশন থাকবে। যদি আপনি একটা অ্যাড রান করতে পারেন তাহলে প্রত্যেকটা বিষয়ের অ্যাডাই আপনি রান করতে পারবেন। এখন বিষয়বস্তু অনুযায়ী, যে ভাই একটা বিজনেসম্যান যদি আমাকে কখনো কোশ্চেন করে যে ভাই অ্যাড রান করতে চাচ্ছি, গুগল অ্যাডস দিয়ে আমার বিজনেসটাকে আমি গ্রো আপ করতে চাচ্ছি, তাহলে আমার করণীয়টা আসলে কি? আমি সেলস অ্যাড রান করব, নাকি লিডস অ্যাড রান করব, নাকি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করব? পয়েন্ট অফ ভিউ থেকে যারা ছোট ছোট কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো ফার্স্টেই সেলসে কনভার্ট হয়ে যায়। কারণ ধরেন 50,000 টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করলেন, আপনি সবকিছু করে আপনি 10,000 টাকা রাখলেন আপনার অ্যাডের বাজেটের জন্য। এখন আপনি যদি অ্যাওয়ারনেস করতে চান তাহলে আপনার 10,000 টাকা সেখানে ফুরিয়ে যাবে। আবার আপনি যদি ওয়েবসাইট ট্রাফিক নিতে চান সেখানে 10,000 পড়ে যাবে, মানে আপনার বাজেটের থেকে আপনার অ্যাডের খরচটা বেশি হয়ে যাবে। যার কারণে ছোট ছোট যে বিজনেসম্যান গুলো আছে তারা সরাসরি সেলসে কনভার্ট হয়ে যায়, কিন্তু যারা মিড টার্ম যে বিজনেস গুলো আছে কিংবা যে কোম্পানিগুলো আছে, তারা স্টেপ বাই স্টেপ কাজ করে। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝি একটা প্রোডাক্টের প্রচারণা, যেগুলো আমরা মাইকিং দিয়ে আগে করতাম, যে ভাই অমুক জায়গায় খেলা হচ্ছে, আপনি চাইলে বিকাল বেলা এসে খেলা দেখতে পারেন। এই যে ধরনের বিষয়গুলো আছে যেগুলো মাইকিং দিয়ে বলা হতো, এখন এই মুহূর্তে এ ধরনের বিষয়গুলো আর নেই। এইগুলো করানোর জন্য আমরা অনলাইন ব্যবহার করি। এই অনলাইনের ক্ষেত্রে আমরা যে অ্যাডটা রান করি, একটা প্রোডাক্টের প্রচারণা হতে পারে, একটা সার্ভিসের প্রচারণা হতে পারে, কিংবা যে কোনো একটা সংবাদের প্রচারণা হতে পারে, সেই প্রচারণা করার জন্য আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হয়, যে ক্যাম্পেইনের অবজেক্টিভটা থাকে হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এই কনসিডারেশন বিষয়টা আসলে কি? কনসিডারেশন বিষয়টা হচ্ছে আপনি যে কোম্পানির প্রোডাক্টকে মানুষের কাছে দেখাতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের বিষয়ে আপনি তো ভালো ভালো কথা বলবেন, প্লাস এখানে আপনাকে বলতে হবে আপনার প্রোডাক্টটা যে ভালো কিংবা আপনার ব্র্যান্ডটা যে ভালো, সেই বিষয়টাও আমরা দেখতে হবে। আমরা ফুড পান্ডার অ্যাড দেখেছি কখনো? জি স্যার, দেখেছি। ফুড পান্ডার অ্যাডে কি লেখা থাকে বা কি বলে, মনে আছে কি কারো কাছে? এনিয়ন। আমরা অনেক ধরনের অ্যাড দেখি, যখন গুগল অ্যাডস এর কাজ করি এই অ্যাড স্ট্রাকচার গুলো আমাকে জানতে হয়, কোন অ্যাড কোন পারপাসে দেওয়া হয়েছে। আমরা কি করি, গুগল অ্যাডস যখন আমরা শিখতেছি তখন দেখা গেল আমরা এর আগে অনেকজন অ্যাড ব্লগার ব্যবহার করতাম, এক্সটেনশন ব্যবহার করতাম, যে এক্সটেনশনের মাধ্যমে কোনো অ্যাড আমার সামনে আসবে না, কিন্তু এই অ্যাড যখন আসবে তখন এই অ্যাড থেকে কিন্তু আপনি অনেক ধরনের বিষয় জানতে পারবেন, যে অ্যাডের স্ট্রাকচারটা আসলে কেমন হয়, অ্যাডের কন্টেন্টটা আসলে কি রকম হয়। এর জন্য অ্যাড গুলো দেখা উচিত যদি আপনি এই সেক্টরে কাজ করতে চান। এখন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন বিষয়টা হচ্ছে, ধরেন আমরা লাক্স সাবানের অ্যাড তো দেখেছি, তাই না? লাক্স সাবানের অ্যাড করে কে? তাও দেখি নাই। মেয়ে। নাম কি? আচ্ছা ধরেন, যাই হোক, যেই করে, ধরেন লাক্স সাবানের অ্যাড করা হচ্ছে, লাক্স সাবানের অ্যাড করা হচ্ছে যে কোনো একজন মেয়ে করতেছে। ধরেন লাক্স সাবানের অ্যাডটা পরিমণি করতেছে, এখন পরিমণি বলতেছে যে ভাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি লাক্স সাবানটা ব্যবহার করতে পারেন। এখন এই যে বিষয়টা বললো, যখন এখান থেকে পরিমণি কথাটা বললো, ধরেন আমি পরিমণির পাগলা একজন ফ্যান, তাহলে পরিমণি যখন লাক্স সাবানের অ্যাডটা করেছে, তখন আমি অবশ্যই অবশ্যই কি করবো, এই যে এখন আমি ক্লাস নিচ্ছি, ক্লাস বাদ দিয়ে আমি এক দৌড়ে নিচে গিয়ে গেলাম, নিচে গিয়ে দোকানদারকে বললাম যে ভাই একটা লাক্স সাবান দেন। তাহলে এখানে কিন্তু আমাকে কি করা হয়েছে, কনসিডারেশন করা হয়েছে। কনসিডারেশন বলতে এই যে একজন ইনফ্লুয়েন্সারের দ্বারা আমাকে কিন্তু কনসিডারেশন করেছে যে ভাই লাক্স সাবান ব্যবহার করলে কি হয়, ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তাহলে কিন্তু এখানে প্রোডাক্টের একটা কি গুণগান গাওয়া হয়েছে না, যে কোনো ধরনের একটা অবজেক্টিভ কিন্তু এখানে পূরণ করা হয়েছে, যে ভাই এই প্রোডাক্টটা তার ভালো। এরপরে পরিমণি এটাকে কি বলেছে, যে ভাই পরিমণির সৌন্দর্য দেখিয়ে আমাকে আকৃষ্ট করে নিয়েছে, আমি এখন এই মুহূর্তে লুঙ্গি পরে আছি, আমি ক্লাস বাদ দিয়ে সুন্দর করে দৌড়ে নিচে চলে গেলাম, যা দোকানদারকে বললাম যে ভাই একটা লাক্স সাবান দেন, কিন্তু দোকানদার বললো যে ভাই লাক্স সাবান তো নাই। তাহলে এই যে একটা অ্যাওয়ারনেস কিংবা কনসিডারেশন করার পর যদি এই প্রোডাক্টের অ্যাবিলিটিটা যদি মার্কেটে না থাকে, তাহলে এই কনসিডারেশন করার কি কোনো লাভ আছে? কোনো ধরনের লাভ কিন্তু হবে না। তাহলে অ্যাওয়ারনেস বলতে আমরা সেটাকেই বুঝি, যে যেখানে প্রোডাক্টের কথাও বলা হবে, প্লাস একজন ইনফ্লুয়েন্সারের দ্বারা যে ব্র্যান্ড থেকে আসছে সেই ব্র্যান্ডের প্রমোশন গুলোও করা হবে। যেমন কয়েকদিন আগে সাকিব আল হাসান একটা অ্যাড করেছে, দেখেছেন? অপর
না হলে আজকে সাকিব আল হাসানের পেজে যাবেন, যাওয়ার পর সে যে শর্ট ফিল্মটা করেছে সেই শর্ট ফিল্মটা দেখবেন। দেখলে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনের বিষয়টা জানতে পারবেন, যে সেখানে সে কি কি বলেছে। একজন মানুষকে অ্যাট্রাক্ট করেছে, অ্যাট্রাক্ট বলতে সে তার প্রোডাক্টের বিষয়টাও বলেছে প্লাস ইমোশনটাকেও কানেক্ট করেছে, এইগুলোকে বলা হয় অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, যে বিষয়টা আমি বললাম। এরপরে অ্যাপ প্রমোশন, যে কোনো ধরনের অ্যাপ প্রমোশন করার জন্য দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে অ্যাপ ইনস্টল। প্রি রেজিস্ট্রেশন বলতে যেগুলো ভ্যালুয়েবল অ্যাপস যেগুলো আমাদের কিনে নিতে হয় সেগুলো আমরা প্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে নিয়ে নিতে পারি। ওয়েবসাইট ট্রাফিক, যে কোনো ওয়েবসাইটে আমরা একজন ইউজারকে ডাইভার্ট করে নিতে পারি। সেটা আমার ওয়েবসাইট হতে পারে, অন্যজনের ওয়েবসাইট হতে পারে, যে কোনো ওয়েবসাইটে আমরা যখন পেইড ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিক নিব তখন এটাকে আমরা বলতে পারি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড। এরপর লিডস, বিটুবি বিজনেসের ক্ষেত্রে সবসময় লিড অ্যাডটা লাগবে। যদি কোনো বিজনেসের বিটুবি লিড অ্যাডস এই ধরনের বিষয় লাগে, কিংবা তার বিজনেসের টাইপটা হচ্ছে বি টু বি, বিজনেস টু বিজনেস, তাহলে অবশ্যই তার অ্যাডের টাইপটা হবে লিডস। আর সেলস, যে কোনো বিজনেসের জন্য অবশ্যই সে সেলস জেনারেট করতে পারে। সেলস অ্যাড রান করার জন্য অবশ্যই তার একটা ওয়েবসাইট দরকার। তাহলে অবজেক্টিভের বিষয়গুলো ক্লিয়ার, নাকি কোনো ধরনের ডাউট আছে যে ভাই এইটা বুঝি নাই, এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হবে? এনিয়ন, অবজেক্টিভ বুঝেছি, অবজেক্টিভ কিন্তু অবশ্যই দরকার। আপনার কাজের ক্ষেত্রে নাও দরকার হলে আপনি যখন কনভার্সন করবেন বায়ারের সাথে তখন অবশ্যই দরকার। যদি কোনো টপিকে ভাই সেলস বুঝি নাই, লিড বুঝি নাই, ওয়েবসাইট ট্রাফিক বুঝি নাই, এ ধরনের বিষয় যদি কারো মনে ডাউট থাকে একটু কোশ্চেন করতে পারেন যে ভাই বুঝি নাই, এটা আবার একটু বুঝিয়ে দেন। ওকে, আচ্ছা আমরা নিচের দিকে চলে যাই। আমরা এখান থেকে ধরেন সেলস অ্যাড রান করতে চাচ্ছি আর আমরা। আমাদের এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটা স্যার? বেশি সবগুলোই প্রয়োজন হবে, বিজনেসের ক্ষেত্রে সবগুলোই প্রয়োজন হবে। ধরেন এখান থেকে আমি যদি বলি, একজন বিজনেসম্যান অবশ্যই কি চাইবে, তার প্রোডাক্ট তার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক। অবশ্যই জানাতে চায় না? একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আমি নাই জানি তাহলে সেই প্রোডাক্টের বিষয়গুলো কিন্তু আমি জানতে পারবো না। ধরেন আমরা গত ক্লাসে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছিলাম, ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং রিলেটেড কোনো ইউটিউবে অ্যাড দেখেছেন আপনি কখনো? এই হোস্টিঙ্গার কিংবা এই নেমচিপ এই কোম্পানির কোনো ভিডিও অ্যাডস দেখেছেন কখনো? আচ্ছা, যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভালো, আর না দেখে থাকলেও এখন থেকে আসবে, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে চর্চা করব। বিষয়টা হচ্ছে, যখন একজন বিজনেসম্যান তার প্রোডাক্ট বাজারে নিয়ে আসে কিংবা তার সার্ভিসটা নিয়ে আসে, তখন ওয়েব হোস্টিং এটা জানি কি ধরনের কাজে লাগে। এখন আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছেন, নতুন কার্যকারিতা সম্পূর্ণ। এখন এই প্রোডাক্টটা যদি মানুষের কাছে আমি না বলি যে এই প্রোডাক্টের কাজটা আসলে কি, কিংবা এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে কি কেউ সেল করবে কিংবা কিনবে আমার কাছ থেকে? কেনার সম্ভাবনা আছে? আচ্ছা। কখনোই কিনবে না, কারণ আমাকে কি করতে হবে, আগে অ্যাওয়ারনেস করতে হবে। শুধুমাত্র তামাকজাত দ্রব্য অ্যাওয়ারনেস করতে হয় না, তাছাড়া যে কোনো বিষয়ে অ্যাওয়ারনেস আপনাকে করতে হয়। সিগারেটের কোনোদিন অ্যাড দেখেছেন? কোনোদিন অ্যাড, এই ধরনের অ্যাড কখনোই আসবে না, কারণ এই ধরনের তামাকজাত দ্রব্য যেগুলো আছে সেগুলো অ্যাড প্রয়োজন হয় না, সেগুলো অ্যাওয়ারনেসের প্রয়োজন হয় না, সেগুলো ডাইরেক্ট সেল হয়। তাহলে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার অ্যাওয়ারনেস করার দরকার নাই। কিন্তু আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, সেই প্রোডাক্ট সম্পর্কে যদি মানুষ আর নাই দেখেছি জানে। তো, দেখেছেন? সিগারেটের অ্যাড দেখেছি। আচ্ছা, দেখলে ভালো, আমিও দেখেছি, হ্যাঁ, কিন্তু এগুলো লাগে না। আচ্ছা, নেভি নেভি। নেভি সিগারেট, আচ্ছা, অনেক আগে খেয়েছিলাম, যাই হোক। আস্তাগফিরুল্লাহ। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন হচ্ছে এক্স্যাক্টলি ভাবে আপনার প্রোডাক্টের পরিচয়, আপনার ব্র্যান্ডের পরিচয়। আমরা যদি একটা ফ্র্যাঙ্কলি একটা উদাহরণ দেই, যে ধরেন এক্স্যাক্টলি ভাবে আপনাদের যে কোনো একজনের বিয়েতে আমি দাওয়াত খেতে গিয়েছি, আপনি দাওয়াত ইনভাইটেশন দিয়েছেন, আমি গিয়েছি। এখন যাওয়ার পর ধরেন এখানে অনেকগুলো মেয়ে আছে, অনেকগুলো মেয়ে আছে, একটা মেয়ে খুব সুন্দর শাড়ি পরেছে, হাতে কালো চুড়ি আছে, অনেক ধরনের বিষয়। আমার এই মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে, আমার ইচ্ছা হচ্ছে যে ভাই এই মেয়েকে আমার লাগবে, আমি তার সাথে হাত ধরে 2 মিনিট হাঁটবো। এখন আমি যদি ডাইরেক্ট গিয়ে তাকে যদি বলি যে ভাই তার হাতটা ধরে নেই, তাহলে আমাকে বিয়ে বাড়ির লোকজন মারবে না? স্বাভাবিক না বিষয়টা? খুবই স্বাভাবিক। অবশ্যই স্বাভাবিক বিষয়। এখন আমি যদি এই মেয়ের কাছে গিয়ে বলি যে ভাই আপনার শাড়িটা অনেক সুন্দর, আপনার চুড়িটা অনেক সুন্দর, তাহলে এখানে কি করলাম, তার গুণগান গেলাম না? অবশ্যই তার গুণগান গেয়েছি। এরপরে আমি যদি বলি যে ভাই আমি একজন ফ্রিল্যান্সার, তুমি যদি চাও প্রত্যেকদিন তোমাকে আমি $2 করে খরচ করতে পারবো, প্রত্যেকদিন ঘোরাতে নিয়ে যেতে পারবো, আইসক্রিম খাওয়াতে পারবো, তাহলে কিন্তু অবশ্যই সে কি একটা আশা জাগবে তার মধ্যে। কারণ আমি কি করলাম, এই যে এখান থেকে তার সাথে আমি একটা কথা বললাম, তার সাথে তার প্রথমে একটা গুণগান গেয়েছি, এরপরে কনসিডারেশন করেছি। কনসিডারেশন বলতে আমার পরিচয়টা দিয়েছি যে ভাই আমি কে। এরপরে তার মনে একটু লাড্ডু ফুটবে, এরপরে আমি কি করতে পারি, ওয়েবসাইট ট্রাফিকে যেতে পারি। ওয়েবসাইট ট্রাফিকটা হচ্ছে যে ভাই আমি
তাকে আমার যে কোনো একটা গন্তব্যে নিয়ে আসবো লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। তাহলে আমি যদি পয়েন্ট অফ ভিউ থেকে বিয়ে বাড়ির কথা চিন্তা করি, তাহলে তার কাছ থেকে আমি বলবো যে ভাই আপনার নাম্বারটা দেন, না গেলে যে কোনো একটা বিষয় জান যে কারণে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো। তাহলে নাম্বারটা যখন আসলো তখন কি এখানে আমার একটা লিড আসলো না তার সাথে যোগাযোগ করার জন্য? আসলো না? হ্যাঁ, অবশ্যই আসবে। এরপরে লিড থেকে ধরেন যোগাযোগ করতে করতে আমাদের সাথে কথা হলো, তাহলে আমার মেইন অবজেক্টিভ বিষয়টা কি ছিল? হাত ধরে তার সাথে হাঁটা। তাহলে এই যে হাঁটার জন্য আমাকে কি করতে হয়েছে? এই এখান থেকে এই পদক্ষেপগুলো কিন্তু আমাকে একের পর এক স্টেপ বাই স্টেপ যেতে হয়েছে। তাহলে একটা কোম্পানি যখন নতুন প্রোডাক্ট কিংবা নতুন বিজনেস করবে, তাহলে তো অবশ্যই তার প্রথমে কি করতে হবে? অ্যাওয়ারনেস করতে হবে, ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসতে পারে। যদি B2B বিজনেস হয় সেক্ষেত্রে লিড, না হলে আবার লিড প্রয়োজন নেই, লোকাল স্টোর ভিজিটও সে রান করতে পারে। তারপরেই সে কোথায় চলে যাবে? সেলে চলে যাবে, কারণ তার প্রোডাক্ট সম্পর্কে জানে, তার ব্র্যান্ড সম্পর্কে জানে, তাহলেই তো তার প্রোডাক্টটা মানুষ কিনবে। এগুলো মাঝে মাঝে অনেক বিজনেসের ক্ষেত্রে এই ধরনের বিষয়ে থাকবে না। তারা বলবে যে ভাই আমি সেল জেনারেট করতে চাচ্ছি, তাহলে আমাকে সেল, তাহলে তার অবশ্যই ওয়েবসাইট থাকবে, তার কিওয়ার্ড রিসার্চ অনুযায়ী তাকে সেলসটা দিতে হবে। তাহলে ক্লিয়ার অবজেক্টিভের বিষয় একদম? তাহলে এখনো যদি না বুঝি তাহলে আমার বোঝানোর কোনো ভাষা নাই, যাই হোক। না স্যার, সেলস। সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। এই এরপরে আমরা দেখতে এই- পাচ্ছি সার্চ অ্যাড। আমরা সার্চ অ্যাডের বিষয়গুলো শিখবো। আমরা সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, আমরা টাইপটা নিচ্ছি সার্চ অ্যাড। দেন এখানে সার্চ অ্যাড পর এখানে দেখেন অনেকগুলো বিষয় পাচ্ছি: ওয়েবসাইট ভিজিট, ফোন কল, স্টোর ভিজিট, অ্যাপ ডাউনলোড। এখন ওয়েবসাইট ভিজিটটাই সবসময় হবে, যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি। কারণ যে কোনো একটা ওয়েবসাইট আমরা দিচ্ছি, হাওয়ার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আমরা দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। এখানে বাইরে ওয়েবসাইটটা দেবে, এই ওয়েবসাইটটা এখানে না দেওয়ারও কোনো প্রয়োজন নাই। নিচের দিকে এই দুইটা অপশন আছে, যে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি: পার্সেস, পার্সেস সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন বিজনেস বুঝি সবাই, আমরা নেট লাইট ব্যবহার করি না, ওয়াইফাই, মাসিক টাকা কিন্তু আমাকে দিতে হয়। ডিশ লাইন আমরা ব্যবহার করি, আকাশ আমরা ব্যবহার করি, এগুলোর জন্য কিন্তু আমাকে মাসিক একটা প্ল্যান কিনতে হয়, সাবস্ক্রিপশন কিনে নিতে হয়। যে কোনো ধরনের অনলাইন OTT প্ল্যাটফর্মের বিষয়গুলো কিংবা যে কোনো টুলস, পেইড টুলস, যেগুলো সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হয়। তাহলে যদি এই ধরনের কোনো বিষয়ে সেল করতে চান, তাহলে সাবস্ক্রিপশনটা আপনি অ্যাড করে দিবেন। আর যদি না হয়, সেগুলো যে কোনো ধরনের বিজনেস হতে পারে, সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, সেক্ষেত্রে আপনি পারচেসটা ব্যবহার করবেন। ক্যাম্পেইন নেম, আমরা গুগল অ্যাডসের কোনো বিষয় জানি না, ক্যাম্পেইন নেম বলতে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের নামটাও দিতে পারি, কিংবা কোম্পানির নামটাও আমরা দিয়ে দিতে পারি। ধরুন রিকভারি আইটি আমরা এখানে উল্লেখ করে দিলাম। কোম্পানির নেমটা কিংবা ক্যাম্পেইন নেমটা এটা আপনার মনে রাখার সুবিধার্থে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমরা বিডিং অপশন পাচ্ছি। বিডিং অপশনের মধ্যে আমরা এখানে পাবো কনভার্সন, কনভার্সন ভ্যালু, আদার অপটিমাইজেশন, ক্লিক, ইমপ্রেশন, ক্লিক। এখানে বিডিং, এই যে বিডিং অপশনটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা অ্যাডের পরবর্তী পার্টে যেতে পারবো না। এই বিডিং নিয়ে আমাদের একটা ক্লাস আছে, তাহলে আমরা এখানে আটকে গিয়েছি। ধরেন এখানে আটকে গিয়েছি, আমরা নেক্সট ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখেন ক্যাম্পেইন সেটিং, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, কান্ট্রি, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, এরপরে অডিয়েন্স সিগমেন্ট। এখানে আমাদের আলাদা একটা ক্লাস আছে, তাহলে দুইটা ক্লাস আমরা পেলাম। এর পরবর্তীতে যদি চলে যাই, তাহলে এখানে আমি সবকিছু পারি না, আমি নেক্সটে চলে যাচ্ছি। এরপরে কিওয়ার্ড গ্রুপ, কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের দুইটা ক্লাস আছে। তাহলে টোটাল কয়টা ক্লাস হলো? চারটা ক্লাস হয়েছে। চারটা। এরপরে যদি আমি নেক্সট অপশনে ক্লিক করি, এখান থেকে বাজেটিং, এই বাজেটিং নিয়ে আমাদের একটা ক্লাস আছে। তাহলে টোটাল 5টা ক্লাস। এরপরে অ্যাড এক্সটেনশন নিয়ে একটা ক্লাস আছে। এই 6টা ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র সার্চ অ্যাডের বিষয়গুলো শেষ করব। তাহলে কোথায় কোথায় সমস্যা পেয়েছি, এই সমস্যাগুলো নিয়ে আমরা আগামী ক্লাস থেকে আমাদের প্রপার বিষয়গুলো শেষ করব। আমরা আজকে শুধুমাত্র স্ট্রাকচারগুলো দেখলাম, কোথায় কোথায় আমরা আটকে যেতে পারি, কিংবা কি কি বিষয় আমাদের শিখতে হবে একটা সার্চ অ্যাড শুধুমাত্র রান করার জন্য, যেটা আমরা শুধুমাত্র বেসিক ভাবে সার্চ রান করতে পারবো। যদি আপনি ডাইনামিক সার্চ রান করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে আরো 16টা ক্লাস দরকার। যেটুকু আমরা শিখবো, অবশ্যই অবশ্যই সার্চ এর মধ্যে আপনার কোনো ধরনের বিষয় থাকবে না যেটা আপনি পারবেন না, অবশ্যই আমরা ততটুকুই শেখাবো ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাস থেকে আমরা আমাদের সার্চেটের গভীরতম বিষয়গুলো দেখব, যেখানে আমরা অ্যাডভান্সলি সার্চেট কিভাবে রান করতে হয়, বাজেটিং কিভাবে করতে হয়, এরপরে বিডিং কিভাবে করতে হয়, আমরা কোন ধরনের বিডিং করব, ম্যানুয়াল বিডিং করব নাকি অটোমেটেড বিডিং করব, কিওয়ার্ড রিসার্চ আমরা কোন থ্রোতে করব, কোন থ্রোতে কিওয়ার্ড রিসার্চ করলে আমাদের ক্যাম্পেইনের বাজেটটা কম হবে, আমাদের সেলটা বেশি হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাস থেকে আমাদের লিসনটা শুরু করবো ইনশাল্লাহ। আজকের কোনো বিষয় নিয়ে কারোর কোনো ধরনের কোশ্চেন আছে? যতটুকু শিখিয়েছি। স্যার আমাদের যে ভিজিটিং কার্ড